অষ্টম ম্যাচে এসেও বার্সেলোনার পয়েন্ট হারানো আসলে চলছে। 8 ম্যাচে মাত্র একটা জয়। লা লিগার ইকুয়েশনটা তো অনেকটাই বার্সেলোনার ফেভারে এখন আর নাই। তারা সবশেষ গেল রাতেও ড্র করেছে এবং সেখানেই তারা পয়েন্ট হারিয়েছে। সবকিছু মিলিয়ে বার্সেলোনার জন্য আরও একটা ধাক্কা নতুন বছরের শুরুতেই। পয়েন্ট টেবিলটা যদি আমরা একটু দেখে নিই, আতলেতিকো মাদ্রিদের 44 পয়েন্ট, রিয়াল মাদ্রিদের 43। তারা একটা ম্যাচ কম খেলেছে। বার্সেলোনার 39, আতলেতিকো বিলবাও 36 এবং ভিয়ারিয়াল তারা আছে 30 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে। কিন্তু হেতাফের সাথে কি এমনটা হওয়ার কথা ছিল বার্সেলোনার? যেভাবে তারা শুরু করলো, কুন্দে গোল করলেন একেবারে ম্যাচের 10 মিনিটের মধ্যে, এরপর একটা গোল কনসিড, কিন্তু বার্সেলোনা সেই অন্ধকারের ঘরেই রইল। হেতাফের সঙ্গেই এমনটা হতে পারতো বলে এরকম ভয় ছিল, কারণ হেতাফের ঘরের মাঠে বার্সেলোনার রেকর্ডটা শেষ 5 কিংবা 6 বছরে খুব একটা ভালো নয়। সেটা টের পাওয়া গিয়েছে ম্যাচ যতই সামনে গড়িয়েছে। প্রথম গোলটা অবশ্য জুলস কুন্দে করেছিলেন। সেই জুলস কুন্দের গোলের কারণে কিন্তু বেসিক্যালি বার্সেলোনা এগিয়ে গিয়েছিল। যে শট অন টার্গেটের হিসেব বা শটসের হিসেবের ভলিউম হিসেব করলে বার্সেলোনা সেগুলোতে অনেক বেশি এগিয়ে ছিল, কিন্তু হেতাফের ওই আরামবাড়ার একটা গোলে বার্সেলোনা সেটার আর কোনো রিপ্লাই বেসিক্যালি ম্যাচে দিতে পারেনি। যে এই ম্যাচে যে ঘটনাগুলো ঘটেছে, আসলে বার্সেলোনা অনেকগুলো চান্স পেয়েছে। যেমন জুলস কুন্দে যেরকম প্রথম হাফে এগিয়ে দিয়েছিলেন বার্সেলোনাকে, এরপর রাফিনিয়া কয়েকবার সুযোগ পেয়েছেন। ফ্র্যাঙ্কি ডি ইয়ং মাঠে নেমে তার একটা গোলের শট গোলকিপার, হেতাফের গোলকিপার আটকে দিয়েছিলেন। কিন্তু সেকেন্ড হাফ শুরু হওয়ার একটু আগে ওই গোলটা খেয়েই আসলে বার্সেলোনা ম্যাচে আর কাম ব্যাক করতে পারেনি। সাধারণত লো ব্লক টিমগুলোর এগেনস্টে বার্সেলোনার এরকম স্ট্রাগল আমরা এই সিজনে দেখছি। হেতাফে মূলত হচ্ছে আপনার এখন অনেক নিচে বসে আছে লিগ টেবিলে, সেখানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বার্সেলোনার ক্ষেত্রে আমরা বারবারই দেখছি যখন ফ্রন্ট ফুটের কোনো টিমের সঙ্গে তারা খেলতে আসছে, ফ্রন্ট ফুটের কোনো টিম যখন তাদের এগেন্সে ফেস করছে, সেই ম্যাচ তাদের জিতে বের হয়ে আসতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যেই টিমগুলো আসলে লো ব্লক, ইনফ্যাক্ট হেতাফে শেষ কোপা দেল রেতে 5th ডিভিশন একটা দলের সঙ্গেও 22% পজিশন রেখে 1-0 গোলে 100 মিনিটের পরে গোল করে হচ্ছে ওই ম্যাচটা জিতেছে। সো হেতাফের সঙ্গে এই ব্যাপারটা এরকম হওয়ারই কথা ছিল। এবং জুল কুন্দে হচ্ছে 2019 সালের পর হেতাফের মাঠেতে বার্সেলোনা একমাত্র খেলোয়াড় যিনি ওই মাঠে গোল করেছেন। তার আগের প্লেয়ার ছিলেন জুনিয়র ফিরপো। সো এই ম্যাচটা বার্সেলোনার জন্য বেশ কঠিনই ছিল আসলে। কিন্তু এখন যেটা হয়েছে যে বার্সেলোনার লিগ টেবিলে আমরা শুরুর বছরতে দেখেছি হচ্ছে 4 ম্যাচে তারা জয় পেয়েছে, কিন্তু লিগ টেবিল যখন আসে, লা লিগা যখন আসে, তখন বার্সেলোনা একই জায়গায় কিন্তু পড়ে গেল। এক্স্যাক্টলি, আমরা স্প্যানিশ সুপার কাপে দেখলাম, কোপা দেল রেতে দেখলাম, তখন মনে হচ্ছিল নতুন বছরটা বার্সেলোনা নতুন ভাবে শুরু করতে যাচ্ছে। তবে এই যে 8টা ম্যাচের কথা আমরা বলছি, যেখানে বার্সেলোনা 4টা ম্যাচে হার, 3টা ম্যাচে ড্র এবং একটা মাত্র আসলে আলটিমেটলি জয়, তো এসব কিছু নিয়েও বিচলিত নন হ্যান্সি ফ্লিক। তিনি আসলে যেটা বলছেন সেটা, পরিসংখ্যানের কথা তো সবাই জানে, সবাই মোটামুটি খোঁজ খবর রাখে, সেই পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কি আরো উন্নতির প্রয়োজন? নিশ্চয়ই। তবে আমি সব মিলিয়ে খুশি, আমরা অনেক পয়েন্ট হারিয়েছি, তবে এটাও মানতে হবে নতুন বছর আমরা ভালো শুরু করেছি। এক্স্যাক্টলি, সেই অন্য কম্পিটিশনগুলোতে বার্সেলোনার শুরুটা আসলে ভালো হয়েছে। কিন্তু এখন এই জায়গায় হ্যান্সি ফ্লিকের আরো একটা কথাও কিন্তু ছিল, সেই জিনিসটা তিনি বলছেন যে লা লিগার রেস থেকে আমরা অলরেডি পিছিয়ে পড়েছি। লা লিগা নিয়ে আর মাথা ঘামানোর আসলে জায়গায় এই মুহূর্তে গেল ম্যাচের পর বার্সেলোনা নাই, সেটা আসলে তিনিই বলছেন। কারণ ডিফারেন্সটা তো ক্রিয়েট হয়ে গেছে, যেখানে ডিফারেন্সটা কমানোর সুযোগ ছিল। আপনি দেখেন, ওই বলছেন না, লো ব্লক টিমগুলোর এগেনস্টে বার্সেলোনার অ্যাটাকিং থার্ডটা আসলে ঠিকঠাকভাবে ওয়ার্কআউট করে না। আপনি গতকালকের ম্যাচেও লেভানডফস্কি একটাও অন টার্গেটে আসলে শট নিতে পারেন নাই। এবং সেকেন্ড হাফের শুরুতে একদম যে ক্লোজ রেঞ্জে তিনি হেডটা করেছিলেন, সেটাও বারের অনেক পাশ দিয়ে ঘেঁষে বের হয়ে গেছে। কথা হচ্ছে এখানে যে আপনি লিগ ফর্ম যখন বিবেচনা করছেন, বার্সেলোনাকে যেইভাবে তারা শুরু করেছিল সেখান থেকে মনে হচ্ছিল বার্সেলোনা কত না কত পয়েন্ট স্কোর করে লা লিগা জিতে ফেলবে। কিন্তু এক্স্যাক্টলি যখন আপনি 8 ম্যাচ থেকে 6টা পয়েন্ট মাত্র পান, এবং সেটা হচ্ছে বার্সেলোনার শেষ দশকের মধ্যে সেকেন্ড ওয়ার্স্ট আপনি সিজন বলতে পারেন। ইনফ্যাক্ট গত মৌসুমে যখন জাভি হার্নান্দেজের বার্সেলোনাকে এত সমালোচনা হচ্ছিল, এই জাভির বার্সেলোনা 20 ম্যাচ পর তাদের পয়েন্ট ছিল 44। তারা রিয়াল মাদ্রিদ থেকে যদিও 9 পয়েন্টে পিছিয়ে ছিল, কিন্তু এটা তো বেসিক্যালি আপনি সেটব্যাকে, মানে আপনার একটা সেটব্যাক হয়েছে। আপনি আসলে খুব একটা প্রগ্রেস করতে পেরেছেন বলে তা তো মনে হচ্ছে না। সুপার কোপা জিতেছেন আপনি, ঠিক আছে, সুপার কোপাকে আপনি মৌসুম শেষে কি খুব মেজর টাইটেল হিসাবে আপনি কনসিডার করবেন? তা করবেন না। আপনি কনসিডার করবেন আপনার লিগ ফর্ম কিরকম ছিল, আপনি চ্যাম্পিয়ন্স লিগে কতদূর আগাচ্ছেন। এবং এই জায়গাগুলো থেকে যখন আপনি অনেকটা পিছিয়ে যাচ্ছেন লিগের পারফরমেন্সের দিকে, তখন বার্সেলোনার সার্বিক পরিস্থিতি, আপনি এখনো আসলে সিএসডির রুলিং বাকি আছে 3 মাস পর, কি হবে না হবে। আমরা ভাবছিলাম যে হয়তো ইতিবাচক একটা ধারা আমরা টের পাবো বার্সেলোনার দিকে, সেটা মনে হচ্ছে লিগে এতটাও টের পাওয়া যাচ্ছে না।
সামনে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচার রয়েছে বেশ, যদিও বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ অনেকটা এগিয়েই আছে কোয়ালিফিকেশনের দিক থেকে, বেনফিকার এগেইনস্টে খেলতে হবে। সো সব মিলে বার্সেলোনার জন্য আসলে মানে অ্যাসাইনমেন্টে একটু কঠিনই হয়ে গেল, তাদের মরালটা একটু হয়তো ডাউন হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাত 2টায় এস্তাদিও স্পোর্ট লিসবোয়াতে বেনফিকা খেলবে বার্সেলোনার এগেইনস্টে। সেটার আগে এই হেতাফের সঙ্গে আসলে জয়টা বার্সেলোনা জিততেই পারতো, কিন্তু হলো না। এবং এই ম্যাচে কিন্তু আরো নানা ইস্যুস নিয়েও আলোচনা শুরু হয়েছে, সেটা হচ্ছে বর্ণবাদ ইস্যুতে লা লিগা আবারও উত্তপ্ত হয়ে গেছে। এই ম্যাচে বার্সেলোনার ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে তিনি বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, যে কারণে রেফরিকে সেকেন্ড হাফে খেলাও বন্ধ রাখতে হয়েছিল। ম্যাচ শেষে তিনি বলছেন, হেতাফে ভক্তদের কাছ থেকে আজ নানাবিধ বর্ণবাদী গালমন্দ শুনেছি, আমি মনে করি এমনটা হওয়া উচিত নয়। ফার্স্ট হাফ থেকেই কিন্তু হচ্ছে এই জিনিসটা তিনি ফেস করছিলেন। ফার্স্ট হাফের লাস্টে তিনি রেফরিকে বলেছেন, ও রেফরি যখন সেকেন্ড হাফে যে জিনিসটা আসলে প্রমাণ পেয়েছেন, তখন আসলে ম্যাচটা বন্ধ রাখা হলো, স্টেডিয়ামের মাইকে বলা হলো এ ধরনের আচরণ না করার জন্য, এবং এরপর আমরা দেখলাম যে ম্যাচটা আবারও শুরু হয়েছে। এই বর্ণবাদ ইস্যুসটা নিয়ে তো আপনার কিছুদিন আগে আমরা দেখলাম ভিনিসিয়াসের এগেইনস্টে যারা করেছিল তাদেরকে কারাদণ্ড পর্যন্ত আসলে দেওয়া হয়েছিল। এই জিনিসটা কিন্তু আবারও ঘুরে ফিরে আসছে স্পেনে। এই জিনিসটা ঘুরে ফিরে আসতেই থাকবে। স্পেনের মানে লিগ কর্তৃপক্ষ আর এফইএফ থেকে আসলে যদি কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়া হয়, বালদে বলুন, ভিনিসিয়াস বলুন, সবখানেই এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে। হানসি ফ্লিকও পরে অ্যাড্রেস করেছেন যে তাদের জায়গা আসলে মাঠে নয়, তাদের জায়গা স্টেডিয়ামে নয়, তারা অন্য কোনো জায়গায় বেসিক্যালি থাকতে পারেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা মিলে বার্সেলোনার ফর্মটা কতদূর কি যায় সেটা আসলে দেখার অপেক্ষা করতেই হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।